নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধানের আমাদের পাশকাঠি বাড়ানোর ম্যাজিক উপায়, এবং তার পাশাপাশি আমরা এই বিষয়টা আলোচনা করব। এই যে পুরনো দিনে আমরা দেখেছি কি ধানের পাশকাঠি বাড়ানোর জন্য জমিতে মই দেওয়া হতো বা বাঁশ টেনে দেওয়া হতো, তাহলে সেটা তখনকার দিনে কতটা যুক্তিযুক্ত ছিল এবং বর্তমান দিনে কতটা এর যুক্তিযুক্ত আছে, বা এর প্রভাব কতটা পাওয়া যেতে পারে, বা এটি ব্যবহারের ফলে কি পরিমাণ রেজাল্ট আমরা পাবো, বা নাকি আমাদের ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবার যদি আমরা বলি যে এই ধানের পাশকাঠি আমরা কাকে বলছি, পাশকাঠি বলছি আমরা ধানের যখন আমরা মূল জমিতে বসাচ্ছি। এই যে পিছনে আমার দেখতে পাচ্ছেন মূল জমিতে ধান বসানো আছে, তো আমরা কটা করে গুছিতে দিয়েছি, 4টে 5টা 6টা, এই তো। তাহলে 4টে 5টা 6টা আমরা যে যাই গুছিতে দিই, এই পরিমাণ যদি গাছ বড় হতো এবং সেখান থেকে যদি শীষ আসতো, তাহলে সেখানে আমরা কি পরিমাণ ধান পেতাম? খুবই সামান্য। কিন্তু একটা প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা যে এই যে ধান গাছটা বসাচ্ছি, এই যে 5টা 6টা বসাচ্ছি বা 4টে বসাচ্ছি, এখানে দেখা যায় যে আমাদের আলটিমেট শেষে গিয়ে যখন পাশকাঠিটা কমপ্লিট করে ধান গাছ, বা যখন শীষ বের হয়, তখন দেখা যায় যে সেই গুছিতে 35টা 40টা 45টা এমনকি 50টা পর্যন্ত পাশকাঠি পাওয়া যেতে পারে। তাহলে এই যে অধিক পরিমাণে পাশকাঠি পাওয়ার যে উপায়, সেই বিষয়টাই আজ আমাদের জানার বিষয়। এবার তাহলে পাশকাঠি পাওয়ার জন্য জানতে হবে পাশকাঠিটা কিভাবে বের হয়, পাশকাঠি বের হওয়ার জন্য একটা ধান গাছের কি প্রয়োজন, এই বিষয় নিয়েই আমাদের বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কি হবে, অনেক তথ্য আছে মিস করে যাবেন। তাহলে আমরা যদি একটা ধান গাছকে দেখি, ধরুন 1 মিনিট, এই যে ধরুন আমার কাছে এই ধান গাছটা আছে। এবার এই যে ধান গাছটাতে একটা জিনিস লক্ষ্য করেন, বা আপনারা আপনাদের যদি আশেপাশে বা আপনার ক্ষেতে যদি ধান গাছ বসানো থাকে, তাহলে দেখবেন এই যে ধান গাছের দুটো পাতা এক সাইড থেকে আর এক সাইড থেকে, কখনো আপনি দেখবেন না যে চারপাশ থেকে ধান গাছটার কিন্তু পাতা বের হচ্ছে। ধান গাছের পাতা সবসময় কি হয়, দুটো পাতা দিয়ে গাছ তৈরি হয়, এটা কিন্তু কোনো কাণ্ড নয়, দুটো পাতা সংযোগ করে এই ধান গাছটা তৈরি হচ্ছে। এবার তাহলে পাশকাঠিটা কী করে বেরোচ্ছে? পাশকাঠিও ঠিক একই নিয়মে, এই যে ধান গাছের যে পাতাটা, এই যে গোড়াটা দেখছেন, এই যে পাতার ঠিক এই যে আমরা যদি এরকম পাতাটা সরাই, এই যে গোড়ার দিকে এইখান থেকে কিন্তু কুশিটা কি করবে, বের হবে। আবার ঠিক এই পাশ থেকে একটা কুশি বের হবে। তাহলে এই যে দুপাশ থেকে দুটো কুশি সবার প্রথম বের হবে। ঠিক একই সাইকেলে 7 দিন পর পর এই যে কুশিগুলো বের হতে শুরু করবে। তাহলে কি হচ্ছে, এই একটা ধান গাছ প্রথম বেরোলো কটা, দুটো। 7 দিন পর সেম এখান থেকে কটা বেরোলো, দুটো। তাহলে এখান থেকে এই সপ্তাহে দুটো, সামনের সপ্তাহে দুটো, 4টে। গত সপ্তাহে যে দুটো বেরিয়েছিল সেখান থেকে আবার দুটো দুটো। তাহলে কি হচ্ছে, এরা মাল্টিপ্লাই হতে শুরু করছে। তাহলে আলটিমেট আমরা কতদিন বলছি, এই যে ধান গাছটা যখন পাশকাঠি বেরোতে শুরু করে, আমাদের ধান গাছ যখন আমরা মাটিতে বা আমাদের মূল জমিতে রোপণ করি, রোপণ করার 7 থেকে 8 দিন পর পাশকাঠি বেরোতে শুরু করে, কিন্তু আমাদের চোখে এসে পড়ে মোটামুটি 12 থেকে 14 দিন। কারণ এই যে পত্ররন্ধ্র, এটার মধ্যে দিয়ে বেরোতে আমরা কি করি, দেখতে পাই না। এটা যখন ফাঁকা হয়ে যায় তারপরে আমরা দেখতে পাই। ঠিক একই রকমভাবে আপনি যদি 7 থেকে 8 দিন ধরে নেন যে পাশকাঠি বেরোতে শুরু করেছে, এবং যে ধানগুলো আপনার 150 দিনের ধান, সেগুলো মোটামুটি 40-45 দিন পর্যন্ত পাশকাঠি বের হয়, বা তার থেকে পরেও বের হয়, কিন্তু সেখান থেকে ভালো ফলন পাওয়া যায় না, সেখান থেকে বেশিরভাগটাই চিটে পাই আমরা। কিন্তু এই যে সময়টা আমাদের 120 দিনের, 125 দিনের, 130 দিনের ধান মোটামুটি আমাদের 30-35 দিন, আর মোটামুটি 150 দিনের ধান মোটামুটি আমাদের 45 দিন 40 দিন, এই যে সময়ের মধ্যে যে পাশকাঠিটা বের হচ্ছে, তাহলে সেখান থেকে কতগুলো গুছি বের হতে পারে। এবার শুধু তো গুছি বের হলেই হবে না, এবার এখানে গিয়ে বাধা সৃষ্টি করে কি কি? প্রথমত
এই গাছটা যখন কুশি বের হতে শুরু করবে, তার মানে কি একটা গাছ যে পরিমাণ মাটির থেকে খাবার নিত, তখন তাকে বেশি পরিমাণে মাটির থেকে খাবার নিতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে খাবার। 2 নম্বর কি, এই কুশিটাকে বের হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন, বেশিও নয় কমও নয়। আর এই কুশি বের হওয়ার সময় মাটিকে কখনোই শুকোতে দেওয়া যাবে না, অর্থাৎ জলকষ্ট দেওয়া যাবে না। এটা আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের গাছের শিকড় যাতে ভালোভাবে বাড়তে পারে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তাহলে এই যে বিষয়গুলো যদি আমরা দেখি ঠিক মতো, তাহলে কিন্তু আমাদের ধানের পাশকাঠির সংখ্যা আমরা বাড়াতে পারি। এবার এখানে গিয়ে কিছু সমস্যা হয় বা কিছু ডিলে হয়, সেটা কীরকম? সেটা হচ্ছে আমাদের ওয়েদার যদি খারাপ থাকে, আমাদের অনিয়মিত যদি প্রতিদিন বৃষ্টি হতে থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে মেয়াদটা, অর্থাৎ এই যে টাইমিংটা 7 দিনের যে এদের একটা সাইকেল চলে, এটা ডিলে হয়ে যায়, 8 দিন 9 দিন 10 দিনে চলে আসে। তাহলে সেক্ষেত্রে কিছুটা পাশকাঠির সংখ্যা কম পাওয়া যায়। যদি প্রচণ্ড পরিমাণে তাপ হয়, খরা হয়, তাহলে সেক্ষেত্রে ডিলে হয়। তাহলে এই যে কিছু কিছু সমস্যা কিন্তু দেখা যায়। তবে আপনার অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত খরা এগুলো আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু বাদবাকিগুলো কিন্তু আপনার নিয়ন্ত্রণে আছে। তাই আমরা যদি এই সময় অন্তত এর ট্রেস কাটানোর জন্য, এই যে অতিরিক্ত খরা সহনশীল করার জন্য, অতিরিক্ত গরম যাতে সহ্য করতে পারে তার জন্য যে ব্যবস্থাগুলো আমাদের করা দরকার, সেইগুলো এই ভিডিওতে আমরা চলুন আলোচনা করি। তাহলে সবার প্রথমে আসি খাবার ব্যবস্থা। দেখুন, খাবার ব্যবস্থা বলতে আমাদের এই গাছের আমরা যদি বলি 7 থেকে 8 দিন যখন পাশকাঠি সারতে শুরু করবে, তখন কি প্রয়োজন পড়ে? তখন এর হচ্ছে গ্রোথ স্টেজ। এই গ্রোথের পাশাপাশি পাশকাঠিও বাড়াতে শুরু করবে। তাই এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন। আমাদের এখানে অবশ্যই নাইট্রোজেনকে রাখতে হবে। অবশ্যই আমি মিনি চাপানে টোটাল একটা খাবার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এখানে এই পাশকাঠি বৃদ্ধির জন্য যেটা মেন ইম্পর্টেন্ট সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে পরবর্তীতে আমি ভিডিও আনবো, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর চাইলে পুরনো আমার ভিডিও মিনি চাপানে দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো এখানে শুধু আমরা পাশকাঠি বৃদ্ধির জন্য যে যে খাবার উপাদানগুলো প্রয়োজন আমি সেইগুলো নিয়েই আলোচনা করছি। তাহলে প্রথম আমাদের কি প্রয়োজন পড়ছে? নাইট্রোজেন। তাহলে এই যে আমরা বলছি যে নাইট্রোজেন, এখানে গিয়ে আমাদের একটা যে পরিমাণটা, নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি লাগে। কেন? কারণ আমাদের এখন গাছের গ্রোথ স্টেজ, এই স্টেজে আমাদের নাইট্রোজেন দরকার। প্রথমত এই গাছটার জন্য দরকার, তার পরবর্তী যে গাছ বেরোবে তার জন্য দরকার। তাহলে আমরা সেক্ষেত্রে মোটামুটি 1 বিঘা 33 শতক জমির জন্য ইউরিয়া ব্যবহার করব। কতটা? 10 কেজি মাত্র। যদি আপনি জমিতে জৈব সার ব্যবহার করেন তাহলে খুব ভালো। তবু আমি বলবো আপনারা 10 কেজি নাইট্রোজেন এখানে ব্যবহার করে রাখুন। পরবর্তীতে আপনাদের পরিস্থিতি অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, কারণ এই সময় আমাদের প্রয়োজন এটা। 2 নম্বরে কি রাখবো? 2 নম্বরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, এখানে এর শিকড় বিস্তার। এবার কারণ কি, একটা গাছের থেকে প্রতিনিয়ত কি হবে? কুশি বের হতে শুরু করবে। আর এই যে প্রতিনিয়ত কুশি বের হচ্ছে, তার মানে কি শিকড়, এর যদি শিকড় মজবুত না থাকে, এর যদি শিকড় বিস্তার না করতে পারে, তাহলে তো সে খাবারটা ঠিকমতো নিতে পারবে না। আর এখন একটা গাছের জন্য যে পরিমাণ খাবার দরকার, তখন অনেকগুলো গাছের জন্য আরও বেশি পরিমাণে খাবার গাছের দরকার। তাহলে শিকড় আমাদের সবার প্রথম নজর দিতে হবে শিকড়ের দিকে। তাহলে শিকড়কে মজবুত রাখার জন্য, শিকড় ভালো রাখার জন্য, শিকড়ের গ্রোথ বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের হিউমিক ফালভিক অ্যাসিড 98% এটা আমাদের ব্যবহার করতে হবে। যেটা এর আগে আমি মূল চাপানে বলেছিলাম আপনাদের 500 গ্রাম ব্যবহার করতে, সেখানে আর 500 গ্রাম আমরা হাতে রাখতে বলেছিলাম। এই যে এখন আমরা বিশেষ করে মিনি চাপানের সময় দেব, যেটা এই ভিডিওতে আলোচনা করছি, তবে সম্পূর্ণটা নয়। আমি বারবার বলছি, এই ভিডিওতে শুধুমাত্র আমাদের পাশকাঠির জন্য যেটা প্রয়োজন সেটাই আমরা ব্যবহার করব। তাহলে 500 গ্রাম 1 বিঘা 33 শতক জমির জন্য আমরা 98% যে হিউমিক ফালভিক অ্যাসিড সেটা ব্যবহার করব। তাহলে এবার গেল আমাদের শিকড়ের বিষয়টা। এবার পাশকাঠি বাড়ানোর জন্য আর কি প্রয়োজন পড়ে? আমাদের পাশকাঠি বাড়ানোর জন্য আর যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক কিন্তু আপনার এই পাশকাঠি বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে জিঙ্ক আমাদের এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে জিঙ্ক সালফেট 33%। 1 বিঘা 33 শতক জমির জন্য আমরা খুব বেশি নেব না, আমরা নেব কতটা? আমরা মাত্র 1.5 কেজি পরিমাণে নেব। আর পরবর্তীতে আমাদের যখন প্রয়োজন পড়বে তখন আমরা স্প্রে করব। কারণ দেখুন, আমাদের খরচটাকেও মেনটেন করতে হয়।
তাই আমরা সব কিছুকে একটা ব্যালেন্স আকারে দেওয়ার চেষ্টা করব। অতিরিক্ত সার আমরা ব্যবহার কম করব, রাসায়নিক সার বিশেষ করে। আমরা মাটিতে জৈব সার দিলে সেখান থেকে অটোমেটিক্যালি এই ধরনের অনুখাদ্য যেগুলো পাওয়া যায় সেগুলো মাটি নিতে পারে, গাছ নিতে পারে মাটির থেকে। তাই আমরা 1.5 কেজি পরিমাণে জিঙ্ক সালফেট 33% সেটা ব্যবহার করব। এখানে দেখুন জিঙ্কও পাওয়া যাচ্ছে, সালফারও পাওয়া যাচ্ছে। এবং যদি আপনি মূল চাষে আপনি যদি এসএসপি দিয়ে চাষ শুরু করেন, ধান চাষ বিশেষ করে, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা করে সালফারের প্রয়োজন পড়ে না। কিন্তু আপনি যদি এসএসপি না দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে আমি বলবো আপনারা যে সালফার 80% WDG দেখবেন পাউডার আকার পাওয়া যায়, সেটাকে 500 গ্রাম নেবেন 33 শতক জমির জন্য। এই সালফার কি করবে? সালফার আপনার প্রথমত শিকড়ের বিস্তারকে সাহায্য করবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে, মাটির মধ্যে আপনার মাটির যে উর্বর শক্তি ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। এর পাশাপাশি এই যে আমরা একটা কম্বিনেশন তৈরি করব সেটা যেন কি হয় যে অনেক সময় কি হয় গুলে যায়, তো সেইটাকে গুলতে দেবে না, সেটা ঝরঝরে করে রাখবে। আর একটা কী করে, আমাদের বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে এবং গাছকে বিভিন্ন ধরনের স্ট্রেসের হাত থেকে রক্ষা করে। এই যে আমরা বলছি যে অতিরিক্ত খরা, অতিরিক্ত বৃষ্টি এর হাত থেকে এই সময় কী হয়, গাছ স্ট্রেসের মধ্যে চলে যায়। আমরা যেটা আগে বললাম যে যখনই গাছ এই ধরনের সমস্যা আসবে তখন কি করবে, ওই যে তার পাশকাঠি বের হওয়ার যে শিডিউলটা, টাইমিংটা থাকবে সেটা ডিলে হবে। তো এই সালফার ব্যবহার করলে সেটা কিন্তু রোধ হবে, যার ফলে আপনি কিন্তু কন্টিনিউ যে পাশকাঠির সংখ্যাটা আপনি সেখান থেকে ঠিক মতো পাবেন। তাহলে সেক্ষেত্রে আমরা এই সালফারটা ব্যবহার করব। এবার দেখুন, এবার এখানে গিয়ে আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে হরমোনের কথা। এই যে গাছের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন কাজ করে আমরা জানি, এর আগে আমি প্রচুর ভিডিও দিয়েছি আপনাদেরকে। তো সেখানে বিশেষ করে সাইটোকাইনিন নামক একটা হরমোন, যেটি সেল লিভেশনে কাজ করে, অর্থাৎ গাছকে নতুন শাখা পোশাখা বের হতে সাহায্য করে। সাইটোকাইনিন সব থেকে বেশি মাত্রায় করে, এর পাশাপাশি অ্যামাইনো অ্যাসিড খুব কম করে। তো আমরা যদি সাইটোকাইনিন পাই তাহলে সেটাই ব্যবহার করব, যদি না পাই সেক্ষেত্রে আমরা অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করতে পারি। তো সাইটোকাইনিন আমরা যে কোম্পানির পাই না কেন, আমি আপনাদের কোম্পানির কোনো ডিফাইন করব না, আপনারা মোটামুটি 1 বিঘা 33 শতক জমির জন্য 100 থেকে 150 ml পরিমাণে ওই ইউরিয়া সারের সাথে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন এই পাশকাঠি বৃদ্ধির জন্য। প্রথমত এই সাইটোকাইনিনকে কি করবেন, যে পরিমাণ কম্বিনেশন করবেন, মানে যতটা ইউরিয়া নেবেন, ধরুন 5 কেজি ইউরিয়ার সাথে প্রথমে সাইটোকাইনিনকে কম্বিনেশন করে নিলেন, এবং আর 5 কেজির সাথে অন্যান্য যে আমরা সার ব্যবস্থাগুলো রাখবো সেগুলো কম্বিনেশন করে নিলাম। এবার কি করব, যখন আমরা জমিতে ছিটাবো দুটোকে একসাথে মিশিয়ে আমরা জমিতে ছিটিয়ে দেবো। আর এর সাথে আমরা যেটা নেব সেটা হচ্ছে সিউইড। সিউইড হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং গাছকে এই যে আমরা বলছি স্ট্রেসের হাত থেকে রক্ষা করে। এবং এই আপনার সিউইডের মধ্যে বিভিন্ন ধরনের অনুখাদ্যগুলো আছে যেগুলো আমাদের গাছকে শক্ত, মজবুত এবং আমাদের কি করবে, আমাদের এই পাশকাঠি বের হতে সাহায্য করবে। অন্তত এই কটা কম্বিনেশন আমাদের মাস্ট এখানে রাখতেই হবে। এবার সিউইড কতটা নেব, সিউইড যদি আপনারা গ্যানুয়াল পান, দানাদার, আপনারা যদি মূল চাষে ব্যবহার না করে থাকেন, যদি শুধুমাত্র এখানে ব্যবহার কথা বলি, তাহলে সেক্ষেত্রে 1 বিঘা 33 শতক জমির জন্য মাত্র 3 কেজি পরিমাণে ব্যবহার করবেন। খুব একটা দাম বেশি পড়ে না, 10 কেজির দাম মোটামুটি আপনার 300-350 টাকা মতো দাম পড়ে, তাহলে 3 কেজি মাত্র আপনি ব্যবহার করবেন। তাহলে এই যে কম্বিনেশনটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার পাশকাঠির সংখ্যা অবশ্যই এত পরিমাণে বাড়বে যে আপনি চিন্তা করতে পারবেন না। তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা, এবার আসি আমরা এই যে পুরনো দিনে আমরা দেখতাম যে ধানের জমিতে মই দেওয়া হতো। কত দিনে মই দেওয়া হতো? 15 থেকে 20 দিনের মধ্যে আমরা ধানের জমিতে মই দিতে দেখতাম, বা একটা বাঁশ টেনে দেওয়া হতো। তো এটা কেন দেওয়া হতো? কারণ এই যে গাছটা দাঁড়িয়ে আছে, এইবার যখন গাছটাকে মই দেওয়া হতো, গাছটা কি হতো, এরকম হয়ে যেত। তার মানে কি, গাছটাকে একটা আঘাত সৃষ্টি করা হতো। এবং আঘাত সৃষ্টি করা মানে কি, এর যে মাইন্ড আমরা ধরে নিতে পারি, আমরা এরকম ধরতে পারি যে আমাদেরকে আঘাত করা হয়েছে, আমরা আর বাঁচবো না। তার মানে কি, আমাদের বংশ বিস্তারের জন্য আমাদের পরবর্তী বংশধরকে কি করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে।
তাহলে এ যখন বুঝতে পারলো যে আমি আর বাঁচবো না, তখন কি করবে, ও তাড়াতাড়ি এর পাশকাঠির সংখ্যা বাড়াতে শুরু করবে। তাহলে এই একই মাইন্ড বা একই কনসেপ্টে কিন্তু তখনকার দিনে এই পদ্ধতিটা ইউজ করা হতো। কিন্তু এখনকার দিনে এই পদ্ধতি ইউজ করতে গেলে সমস্যাটা কোথায় হচ্ছে, এখনকার দিনে আমরা যে সকল ধান চাষ করছি এগুলো সবই হাইব্রিড ধান। এবার যখন এটাকে আঘাত করা হচ্ছে, কখনো পাতা ছিঁড়ে যাচ্ছে, কখনো এই কাণ্ডটাকে কী হচ্ছে, এখান থেকে ভেঙে যাচ্ছে। এবং হাইব্রিড জাতের ধানে আমরা কি জানি, রোগ অনেক বেশি আসে, ছত্রাকের আক্রমণ অনেক বেশি আসে। যখনই ওই পাতা ছিঁড়ে যাচ্ছে তখন সেখান থেকে ছত্রাক ব্যাকটেরিয়ার আক্রমণ হচ্ছে, কাণ্ডটা ভেঙে যাচ্ছে, সেখান থেকে ছত্রাক ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি হচ্ছে, যার ফলে আমরা কি করছি, আমরা অজান্তেই ছত্রাক ব্যাকটেরিয়াকে আমাদের ধানের জমিতে প্রবেশ করাচ্ছি বা ধানের গাছে প্রবেশ করাচ্ছি। তাহলে এই যে সমস্যাটার জন্য এখন কিন্তু এই যে মই পদ্ধতি বা বাঁশ টানা পদ্ধতি, যেগুলো আমরা যাই বলি না কেন, এটা অনেকটা পরিমাণে কম দেখতে পাওয়া যায়। এখন আমরা বেশিরভাগটাই কি করি, আমাদের বিভিন্ন ধরনের খাবার ব্যবস্থা আছে যেগুলো দিয়ে আমরা আমাদের ধানের পাশকাঠি সংখ্যাকে বাড়ানোর চেষ্টা করে থাকি। কিন্তু আপনি যদি দেশীয় ধানে এই বাঁশ টানা পদ্ধতি করেন বা মই টানা পদ্ধতি করেন, তাহলে কিন্তু আপনি এখনও উপকার পাবেন, আমি আশা করি। তো প্রিয় কৃষক ভাইরা, এই যে ভিডিওটা নিয়ে আলোচনা করলাম, আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই ভিডিওর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আর ভিডিওটিকে অবশ্যই আমি বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।